এই দেশকে মেরামত করা, এই দেশকে সংস্কার করা, এই দেশকে একটি বসবাস উপযোগী আধুনিক গণতান্ত্রিক উদার রাষ্ট্রে পরিণত করাই আমাদের দায়িত্ব। 2014 সালে যে নির্বাচনটি হয়েছিল, জাতীয় নির্বাচন, সেটা অবৈধ নির্বাচন ছিল। 151 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপি এবং সমমনা যে জোট ছিল, বিএনপির জোট থেকে শুরু করে এমন অনেক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, যে কারণে ওই নির্বাচনটি অবৈধ নির্বাচন ছিল। 2014 সালে বললো যে নির্বাচনে কেন বিএনপি আসে না বা অন্যান্য দলগুলো আসে না। আমাদের একটা কথা আছে যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইবে, কাদম্বিনী জীবিত। যে কারণে আমরা 2018 সালের নির্বাচনে জালিয়াতির নির্বাচন সত্ত্বেও আমরা তাতে অংশগ্রহণ করেছি। খেয়াল করবেন, 2014 সালের নির্বাচনটি ছিল অবৈধ। 2018 সালে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, এ জেনেই যে আমাদের কারচুপির মাধ্যমে আমাদেরকে কি করা হবে, পরাজিত করা হবে, তা জেনেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনারা খুব ভালো করে জানেন এই তখনকার পরিস্থিতিটা কি হয়েছিল। আমরা নির্বাচন বর্জন করা সত্ত্বেও পরবর্তীতে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের কথায় এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সংসদে ওত নেই। আমাদের মহাসচিব বাদে বাকি সকলেই কিন্তু সংসদে অংশগ্রহণ করেছিল। তাহলে 2018 সালের যে নির্বাচনটা হয়েছিল সেটা অবৈধ ছিল না, সেটা জালিয়াতির নির্বাচন ছিল। তাহলে আমাদের এই ডিফারেন্সটা করতে হবে, অবৈধ নির্বাচন কি, জালিয়াতির নির্বাচন কি, কারচুপির নির্বাচনটা কি। এরপরে আসেন 2024 সালে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম না, আমরা সেটাকে অবৈধ নির্বাচন বললাম। যখন কোনো দল, বৃহত্তর দল থেকে অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করে, সে যখন মনে করে যে এটা জালিয়াতির নির্বাচন হবে, প্রহসনের নির্বাচন হবে, ষড়যন্ত্রমূলক নির্বাচন হবে, দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মাটিও মানুষের দল, যে দল দেশপ্রেমী দল, সেই দল অংশগ্রহণ করতে পারে না। কারণ এই মোকারি নির্বাচনে অংশগ্রহণ করে দেশের গণতন্ত্রকে ব্যাহত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অংশীদার আমরা কখনো হতে পারি না, আমরা তা হইনি। এখন যদি আসেন স্থানীয় নির্বাচনগুলোর মধ্যে, এটার মধ্যে দুটো স্থানীয় নির্বাচন হয়েছে 2014 থেকে এই পর্যন্ত। তাহলে 2020 সালের যে নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। করার পরে তারা বলেছে যে আমরা এই নির্বাচনকে আমরা অবৈধ বলিনি, বলেছি জালিয়াতির নির্বাচন। এবং এই জালিয়াতির নির্বাচনে, এই প্রহসনমূলক নির্বাচনে, ভোট কারচুপির নির্বাচন হওয়া সত্ত্বেও আমাদের ধানের শীষের মার্কা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব বিপুল পরিমাণ ভোট পেয়েছে, তখন বিজয় অর্জন করেছে। এই কারণেই উনি কি করেছেন, নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছিলেন, ঠিক তখন তামাদি কাল পূর্ণ হওয়ার পূর্বেই। এরপরে যে আইনি প্রক্রিয়াগুলো ছিল, এই আইনি প্রক্রিয়াগুলো উনি ধাপে ধাপে শেষ করেছেন। পরবর্তী পরিস্থিতিতে যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি, এখনো মনে করি এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর আমি আমার ন্যায্য অধিকারগুলো নিয়ে আসবো, আইনি অধিকারগুলো নিয়ে আসবো। এটা আমার মৌলিক অধিকার, আমার সংবিধান এই অধিকারগুলো আমাকে দিয়েছে। তার উপর ভিত্তি করেই আমরা আবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন আদালত থেকে রায় নিয়েছি। নির্বাচনী রায় যেটা হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, হাইকোর্টে আপিল হয়েছে, সেই আপিল খারিজ হয়ে সেটা আমাদের পক্ষে এসছে। তারপরও তার শপথ নেওয়ার জন্য টালবাহানা করা হয়েছে। কেন করা হয়েছে সেই ব্যাখ্যা এখন যাব না, কারণ কথাটা ভিন্ন, যেহেতু আপনার প্রশ্নটা ভিন্ন ছিল। আমরা এমন কোনো কথা বলবো না আমাদের সন্তানেরা আমাদের কথায় কষ্ট পায়, কারণ যারা অভিভাবক, যারা পিতা, তার সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান মনে করে তারা আমাদের সন্তান। আজকে যারাই আছে, যা করছে, আমাদের সন্তানই তো। আমরা মনে করি যে তারা আমাদের প্রত্যেকের এজেন্ডা এক। আমরা যারা এখন মাঠে আছি, অতীত সরকার, স্বৈরাচারী সরকার ব্যতীত আমরা যারা আছি, তাদের সকলের এজেন্ডা এক, এই দেশকে মেরামত করা, এই দেশকে সংস্কার করা, এই দেশকে একটি বসবাস উপযোগী আধুনিক গণতান্ত্রিক উদার রাষ্ট্রে পরিণত করাই আমাদের দায়িত্ব।